হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 18, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন আসতেও পারে। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আলোচক হলাম আমি সৌমদীপ মাইতি। যারা আমাদের অনলাইন ক্লাস করতে চান আর মাত্র 2 মাস বাকি আছে, তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করুন। কারণ এখনও 4-5 দিন ভর্তি নেওয়া হবে, তারপর থেকে আর ভর্তি নেওয়া হবে না। এবার দেখুন, এখানে 60টি প্রশ্ন কিন্তু বাছাইকৃত কমন আসতেও পারে। এসএলএসটিতেও মানে এমএসসিতেও এসেছিলো, এসএলএসটিতেও আসবে এখান থেকে, ঠিক আছে। এবার একটা কথা বলি, আজকের ক্লাসটা কিন্তু একটু দীর্ঘ হতে চলেছে, কারণ দুটো প্রমাণ আমি দেখাবো আজকে, যেটা কিন্তু এর আগে আপনারা তেমন দেখেননি। আমি শিওর 90% স্টুডেন্ট যারা ভুল ধারণা পোষণ করেছিলেন। তো আজকে আমি দুটো প্রমাণ দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত প্রমাণ কিন্তু আমি নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিও একটু বড় হবে, মন দিয়ে শুনবেন। ফার্স্ট প্রশ্ন দেখুন, চর্যার চিত্রধর্মী কবি কে ছিলেন? ওকে, ফার্স্ট প্রশ্ন, চর্যার চিত্রধর্মী কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, ভূসুকপাদ। 2 নম্বর প্রশ্ন দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শেষ হয়েছে কোন ঋতুতে? উত্তর হচ্ছে অপশন গ, শরৎ। যদি বলে শুরু হয়েছে কোন ঋতুতে, তাহলে বসন্ত। শেষ হয়েছে কোন ঋতুতে? উত্তর হচ্ছে শরৎ। 3 নম্বর প্রশ্ন, শুনবেল মন্দির শুনবেল নগরী, শুনবেল 10 দিন শুনবেল সগরী, কৈশম যাওয়াবু যমুনতীর, কৈশে নিয়ারব কুঞ্জ কুটির, এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, মাথুর পর্যায়ের পদ। তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসে সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এটা একবার পিএসসি পরীক্ষায় এসেছিল। 5 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মাবরণ কাব্যের কটি পালা আছে? 21টি পালা। সেই 21টি পালায় মোট কটি কবিতা আছে? ফার্স্ট মনে রাখবে, কটি পালা আছে পদ্মাবরণ কাব্যে? 21টি পালা আছে। সেই 21টি পালায় মোট কবিতা কটা আছে? উত্তর হচ্ছে অপশন গ, 343টি। 6 নম্বর প্রশ্ন, শাকের রস রসে বেদ শশাঙ্ক গণিতা, কতদিনের দিলাগীত হরের বনিতা, এটি কার কোন কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক? উত্তর হচ্ছে অপশন খ, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, ক্ষণরামে ধর্মমঙ্গলে পাইলাম দেশাত্মবোধের প্রথম উন্মেষ মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। 8 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র রায়ের পিতা এবং মাতার নাম কি? তার পিতা পেড়ো গ্রামের জমিদার ছিলেন। উত্তর হচ্ছে অপশন খ, নরেন্দ্রনারায়ণ রায় এবং ভবানী দেবী। 9 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ঘোষের নাম কার কোন কাব্যে প্রথম উল্লেখ পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে। এছাড়া যে তথ্য দেওয়া আছে 3টি, মাধব বসুর শ্রীকৃষ্ণ বিজয়, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, ভরত মল্লিকের চন্দ্রপ্রভা, আরও কয়েকটি কাব্যে কিন্তু কৃত্তিবাসের নাম উল্লেখ পাওয়া যায়। সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের শ্রীরাম পাঁচালী কাব্য বা কাশিদাসী মহাভারতের কোন পর্বটি সব থেকে বেশি, প্রায় 100 বার অনুদিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, অশ্বমেধ পর্ব। এটি সব থেকে বেশি অনুদিত হয়েছে, প্রায় 100 বার। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্য অনুসারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কার সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করেছেন? তাহলে সাধ্য সাধন তত্ত্বের কথা আলোচিত হয়েছে কোন কাব্যে? উত্তর হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে। উত্তর হচ্ছে দেখুন অপশন গ, রায় রামানন্দের সঙ্গে। তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গের চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত
সুপ্রসিদ্ধ সুলতানপুর গ্রামে নিম্নের কোন কবি জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ক দৌলত কাজী। 13 নম্বর প্রশ্ন, লোকপ্রিয়তায় পদ্মাবতী কাব্যের পর সৈয়দ আলাওলের কোন কাব্যের স্থান? তার শ্রেষ্ঠ কাব্য তো পদ্মাবতী, সেই পদ্মাবতী কাব্যের পরে বলছে সৈয়দ আলাওলের কোন কাব্যের স্থান লোকপ্রিয়তায়? উত্তর হচ্ছে অপশন ক তার দ্বিতীয় কাব্য হচ্ছে সয়ফুল মুলুক বদিউজ্জামাল। 14 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? সবচেয়ে বিখ্যাত গ্রন্থ? উত্তর হচ্ছে অপশন ঘ সাধক রঞ্জন। তারপর দেখুন 15 নম্বর, আমি আগেই বলেছি যে আমি মধ্যযুগ থেকে প্রশ্ন দেব, মোট 60টা প্রশ্ন থাকে সেখানে। তো 15, 30, 45, 60 এই 4টা প্রশ্ন কিন্তু আমাদের এমএসসির জন্য মানে ইসলামী সাহিত্য থেকে দেওয়া। আমি আগেই বলেছি যে ইসলামী সাহিত্যের জন্য মানে পড়তে হবে না এসএলএসটিতে, কিন্তু আমি করাচ্ছি কারণ পরবর্তীকালে যখন এমএসসি পরীক্ষা হবে তখন কিন্তু এই ভিডিওগুলো খুঁজে বেড়াবেন, তাই জন্য আমি আর কাটছি না, যেগুলো আমার আগে তৈরি। তাই আপনারা 15, 30, 45, 60 এগুলো স্কিপ করে যাবেন। তো দেখুন 15 নম্বর প্রশ্ন, মধ্যযুগের শ্রেষ্ঠ মরসিয়া কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন গ মুহাম্মদ খানের মুক্তল হোসেন হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ মরসিয়া কাব্য। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, একটু টাফ প্রশ্ন, চর্যায় মুনিদত্ত কত সংখ্যক পদের টিকা বর্জন করেছেন, অথবা কত সংখ্যক চর্যাটি মুনিদত্ত টিকার জন্য বাছাই বা ব্যাখ্যা করেননি? আমরা প্রথমে 11 ভেবেছিলাম, অনেকে 11 ভেবেছিল, সেটা কিন্তু প্রপারলি 11 নয়। উত্তর কত হবে? উত্তর হবে অপশন গ 10 ও 11 সংখ্যক চর্যার মধ্যবর্তী পদ। তাহলে কত সংখ্যক পদের টিকা বর্জন করেছেন অথবা কত সংখ্যক চর্যাটি মুনিদত্ত টিকার জন্য বাছাই বা ব্যাখ্যা করেনি, সেটা হচ্ছে 10 ও 11 সংখ্যক চর্যার মধ্যবর্তী পদ, সেটা হচ্ছে লালিডম্বী পাদের লেখা। 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেষ্ঠ কণ্ঠ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ঘ রাধা বিরহ, শুধু এটাকে খণ্ড বলা হয় না, অংশ বলা হয়। 18 নম্বর প্রশ্ন, রূপানুরাগ ও মান পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি এটা আমি ইউটিউব ভিডিওতে বানিয়েছি, দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন গ জ্ঞানদাস। রূপানুরাগ ও মান পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে অপশন গ জ্ঞানদাস। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট, কণ্টক গাড়ি কমল সমা পদতল, মঞ্জির চিরই ঝাঁপি, গাগরি বাড়ি ঢারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি, এটি কার লেখা পদ? গোবিন্দ দাসের। তো এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন খ অভিসার। তার অনেকগুলো ভাগ আছে, মানে একটা ভাগ হচ্ছে বর্ষাভিসার, ভালো করে বলতে গেলে বর্ষাভিসার পর্যায়ের পদ, যেটি অভিসার পর্যায়ের অন্তর্গত। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, যেটাই আপনার ডাউট সৃষ্টি হয়, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত কৃতকদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? আগে উত্তরটা বলে দিই, তবে ডাউট ক্লিয়ার করছি। উত্তর হচ্ছে অপশন ক 5টি পালায় বিভক্ত। এবার অনেক সময় ডাউট সৃষ্টি হবে। প্রথম কথা, 1844 এখানে থাকার কথা, এটা 1943 খ্রিস্টাব্দ হবে কেন? ওকে। দ্বিতীয় কথা, অনেকে বলে যে 1844 তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি, স্থাপিত হয়েছে 1857 খ্রিস্টাব্দে। তাহলে কি করে 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কাব্যটি প্রকাশিত হয়? সেটা ডাউট সৃষ্টি। 3 নম্বর, আমি যে 1943 খ্রিস্টাব্দে বলেছি যতীন্দ্রমোহন ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রকাশ করেন বা সম্পাদনা করেন, তার অথেন্টিক সোর্স কি? তারপরে কথা যে কি করে 5টি পালা, অনেকে তো 14টি পালা বলে, কেন 5টি পালা হবে? তাহলে কি যে দামোদরের তীরবর্তী মানে এই কাব্যে যে মানে তোমার 22টি তোমার আছে গ্রাম বা ঘাটের নাম আছে, তার মধ্যে 14টি ঘাট বা গ্রামের নাম দামোদরের তীরবর্তী শাখা নদীতে খুঁজে পাওয়া যায়, সেই জন্য কি 14টি পালা বলে অনেকে? অনেক ডাউট আছে এখানে, আমি সেই ডাউটটা ক্লিয়ার করব। এটা শুধুমাত্র ডক্টর সনৎ কুমার নস্কর স্যার ডাউটটা ক্লিয়ার করেছেন, বাকি কোনো সাহিত্য ইতিহাস বইতে কিন্তু এটা ডাউটটা ক্লিয়ার করা নেই। যদিও বা ডক্টর সনৎ কুমার নস্কর কৃতদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রকাশ করেছেন, সম্পাদনা করেছেন, তো তিনি সেখানে ডাউটটা ক্লিয়ার করেছেন, তিনি কোনো সাহিত্য ইতিহাস বইতে কিন্তু ডাউটটা ক্লিয়ার করেনি।
আজ পর্যন্ত কোনো বাংলা সাহিত্যের বইতে ক্লিয়ার করা নেই, কিন্তু আমি ডাউটটা ক্লিয়ার করেছি। দেখুন, এটা আমাদের বই থেকেই নেওয়া, কীর্তকদাস ক্ষেমানন্দ। ওকে, আমি শুধুমাত্র খুব মানে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেখান থেকে আমি বলবো। দেখুন, আবির্ভাব পিতামাতা সব দেওয়া আছে। এবার দেখুন, মোটামুটি যেটা ইম্পর্টেন্ট আমি সেই জায়গা থেকেই বলবো। দেখুন, আগে পালা সংখ্যা বলি। ফার্স্ট দেখুন, প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ। মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে কীর্তকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। 1844 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় চাঁদ বেহুলার পালা নামে সর্বপ্রথম প্রকাশিত হয়। তাহলে দেখতে পাচ্ছি যে 1844 খ্রিস্টাব্দেই প্রকাশিত হয়েছে কীর্তকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল, কিন্তু সেটি কোনো রকমভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়নি। আর দ্বিতীয় কথা, অধ্যাপক যতীন্দ্রনাথ ভট্টাচার্য সেটা সম্পাদনা করেননি, কারণ তিনিই যে জন্মগ্রহণ করেছেন কবে, 1905 বা 1908 খ্রিস্টাব্দে। 5 বা 8 কেন বলছি সেটা দেখতে পাবেন একটু পরে। তো দেখুন, 1844 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি, সেটা স্থাপিত হয়েছে 1857 খ্রিস্টাব্দে। তাহলে 1844 খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায়। কি নামে সর্বপ্রথম প্রকাশিত হয়? চাঁদ বেহুলার পালা নামে সর্বপ্রথম প্রকাশিত হয়। ওকে, এবার দেখুন কি তথ্য আছে, তথ্যগুলো বলি। যে এই দেখুন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কীর্তকদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড। গ্রন্থটার নাম কি? কীর্তকদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড। এটা তো তিনি দ্বিতীয় খণ্ড বের করে বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি দ্বিতীয় খণ্ড বের করতে পারেননি। অনেকে হয়তো ভাববেন যে প্রথম খণ্ড নাম দেওয়া আছে মানে কি দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছিল? না, প্রথম খণ্ড নাম দিয়েছেন, তারপর তিনি আর বের করতে পারেননি। নাম দিয়েছিলেন কীর্তকদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড। এই গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে কটি ঘাটের কথা আছে? 22টি ঘাটের কথা আছে। ঠিক আছে, এটা মনে রাখুন। তার মধ্যে অনেকগুলি আজও খুঁজে পাওয়া যায়, মানে মোটামুটি বলতে পারি 14টি খুঁজে পাওয়া যায়। ওকে, তো এবার সেটা একটু পড়াচ্ছি, অনেক তথ্য তো আছে বইতে, তো সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, এবার দেখুন একটা তথ্য শেয়ার করি আপনাদেরকে। পালা সংখ্যা। অধ্যাপক যতীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত কীর্তকদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থটি মোট কটি পালায় বিভক্ত? 5টি পালায় বিভক্ত। সেগুলো কি কি? 1 নম্বর মথন পালা, এটা খণ্ডিত। 2 নম্বর উষাহরণ পালা। 3 নম্বর রাখাল পূজা পালা, এটাও খণ্ডিত। 4 নম্বর ধন্বন্তরী পালা। 5 নম্বর বেহুলা লক্ষিন্দর পালা বা মনসা জাগরণ পালা। মানে বেহুলা লক্ষিন্দর পালার অপর নাম হচ্ছে মনসা জাগরণ পালা। তবে কোনো হস্তলিখিত পুঁথিতেই একত্রে সব কয়টি পালা পাওয়া যায় না। তাহলে মোট 5টি পালা বুঝতে পারছি এই গ্রন্থ অনুসারে। তাহলে লোক কেন 14টি পালা বলে সেটাও আমি বলে দেবো একটু পরে। ওকে, সেটাও একটু সবুর করুন, বলে দিচ্ছি। প্রমাণ সহ সব তথ্য নিয়ে হাজির হয়েছি, শুধু না বুঝতে পারলে জানাবেন। এর জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়েছি আমি, যদিও বহুদিন আগে, সেটা 1 বছর প্রায় আগে। তাহলে 5টি পালা বলতে পারছি। 2টো পালা খণ্ডিত, একটা হচ্ছে মতন পালা আর একটা হচ্ছে রাখাল পূজা পালা খণ্ডিত। ঠিক আছে, শেষ পালা হচ্ছে বেহুলা লক্ষিন্দর পালা বা মনসা জাগরণ পালা। প্রথম পালা হচ্ছে মতন পালা। এর মধ্যে প্রধান পালা বা শ্রেষ্ঠ পালা কোনটি? এর মধ্যে 5টি পালার মধ্যে শেষেরটি অর্থাৎ বেহুলা লক্ষিন্দর পালাই হচ্ছে প্রধান। মনসামঙ্গলের মূল আখ্যান চাঁদ সদাগরের বৃত্তান্ত এই পালার উপজীব্য। এই পালার আরেক নাম হচ্ছে জাগরণ পালা। এই পালাটি মোট 75টি অংশে বা কবিতায় বিভক্ত। প্রত্যেকটির আলাদা আলাদা শিরোনাম আছে। ঠিক আছে, এটিও তথ্য জেনে রাখুন। বাকি সর্বদেশ টবদেশ তো বহু আছে, রচনাকল্প পয়ার বহু আছে, এগুলো পড়ার দরকার নেই। তাহলে 1943 কোথায় হবে, কোথায় 1844 হবে, বুঝতে পেরেছেন? 1844 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নয়, শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় হুগলিতে চাঁদ বেহুলার পালা নামে সর্বপ্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, তারপর স্থাপিত হয়েছে 1857 খ্রিস্টাব্দ। কীর্তকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল অনেকেই সম্পাদনা করেছেন, তো সবচেয়ে মেন হচ্ছে তারপর যতীন্দ্রনাথ ভট্টাচার্য 1943 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে এটা সম্পাদনা করেছেন। ঠিক আছে, সেটা হচ্ছে কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, এবার হচ্ছে তাহলে যদি বলি যে অনেকে হয়তো ভাবছেন না, যতীন্দ্রনাথ ভট্টাচার্য 1844-এই করেছেন। প্রথম কথা, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে কত? 1857, 1844-এ নয়। তাই ফার্স্ট প্রমাণিত যেটা যতীন্দ্রনাথ ভট্টাচার্য 1943-এই হবে, 1844 হবে না। সেটা হচ্ছে হুগলি শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় প্রকাশিত চাঁদ বেহুলার পালা নামে। আর দ্বিতীয় কথা,
1844 কি করে জ্যোতির্ময় ভট্টাচার্য সম্পাদনা করবে? তার জন্মশালী তো তোমার মনে রাখবে যে 1905 বা 1908। দেখুন কি বলেছে এখানে, সেটাও এবার জেনে নেওয়া যাক। যে সিলেট সদরের বিশ্বনাথ থানার অধুনা উপজেলা কৌড়িয়া পরগনার সিংহের কাছ গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জ্যোতির্ময় ভট্টাচার্য 1905 খ্রিস্টাব্দের 4ঠা আগস্ট জন্মগ্রহণ করেন। তাহলে 1905 খ্রিস্টাব্দে 4ঠা আগস্ট তিনি প্রকৃতভাবে জন্মগ্রহণ করেন, কিন্তু বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় তাঁর জন্ম তারিখ লিপিবদ্ধ করা হয় 1 জানুয়ারি 1908 খ্রিস্টাব্দে। সেই জন্যই কিন্তু 1905 আর 1908 নিয়ে ঝামেলা আছে। দেখবেন উইকিপিডিয়াতে কখনো 1905 আছে, কখনো 1908 আছে। তো অথেন্টিক হচ্ছে 1905 খ্রিস্টাব্দে 4 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন, আর বিদ্যালয়ে ভর্তির সময় তার জন্ম তারিখ লিপিবদ্ধ করা হয় 1 জানুয়ারি 1908। সেই জন্য 1905 বা 1908 তার জন্ম। আমি 1905ই ধরে নিলাম প্রকৃতভাবে। তাহলে সে কী করে 1844 খ্রিস্টাব্দে তোমার কেতাস কামানদের মনসা মঙ্গল কাব্য প্রকাশ করবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে? তার দুটো প্রমাণে কিন্তু আমি প্রমাণ করে দিলাম যে 1844-এ তো তিনি জন্মগ্রহণ করেননি, আর দ্বিতীয় কথা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় 1844 স্থাপিত হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 1857 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় কথা, জ্যোতির্ময় ভট্টাচার্য 1905 খ্রিস্টাব্দে বা 1908 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সেই জন্য এটা প্রমাণিত যে 1844 খ্রিস্টাব্দে কোনো রকম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নয়, 1844 খ্রিস্টাব্দে হুগলির খ্রিস্টান মানে মিশনারিদের সহায়তায় এটা কিন্তু প্রকাশিত হয়। প্রথম চাঁদ বেহুলার পালা নামে এটি প্রকাশিত হয়। তার অনেক পরে, প্রায় 100 বছর বা 99 বছর, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য এই কাব্যটি প্রকাশ করেন। আর একটা প্রমাণ দেবো? আচ্ছা শুনুন, আর একটা প্রমাণ দিচ্ছি, তাহলে তো আরও সুবিধা হয় আমার। এই প্রমাণের পর আর কোনো আপনাদের ডাউট থাকবে না। দেখুন কি আছে, কৃতদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড। ঠিক আছে, আর একটু জুম করছি ভালো করে দেখুন, ফেটে যাচ্ছে ভিডিওটা। কি আছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে প্রকাশিত, অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য। দেখুন শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য MA তত্ত্বরত্নাকর সম্পাদিত। ওকে, সাল কত? কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত 1943। প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে কেতস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড, যা বলেছিলাম জ্যোতির্ময় ভট্টাচার্য সম্পাদিত, কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত, কোনো 1844 নয়। সাল কত? 1943। আর হ্যাঁ, এটাই অথেন্টিক। কোনো রকম কোনো সাহিত্য বইতে এই তথ্যটা পাওয়া যাবে না। ডক্টর সনত কুমার নস্কর স্যার তার একটা ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য এটা প্রমাণ করেছেন। এটা কেবল কোন বইতে আছে, কোন সাহিত্য বইতে? আমাদের সাহিত্য বইতে, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ প্রথম খণ্ড, সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল, সপ্তদ্বীপ ঘোষ। ঠিক আছে, এই বইতে আমি কিন্তু প্রমাণ করে দেখিয়েছি। আজ পর্যন্ত কোনো সাহিত্য বইতে পাওয়া যাবে না বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ প্রথম খণ্ড, সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল, সপ্তদ্বীপ ঘোষ। এই বইতে আমি প্রমাণ সাপেক্ষে দেখিয়েছি। আজ পর্যন্ত যেটা কোনো বাংলা সাহিত্যের ইতিহাস বইতে নেই, সমস্ত ভুলভাল তথ্য কিন্তু বইতে আছে। এই বইটা প্রি বুকিং হচ্ছে, যারা আমার বইটি প্রি বুকিং করতে চান, দেখুন বইটা বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু 70% প্রি বুকিং হয়ে গেছে, 30% প্রি বুকিং বাকি আছে। আমাদের বই কিন্তু বারবার বলছি 4-5 দিনে শেষ হয়ে যায়। অলরেডি আধুনিক যুগ আর 50 কপি অ্যাভেলেবেল, আর এটা 150 কপি অ্যাভেলেবেল। যারা প্রি বুকিং করছেন তাড়াতাড়ি প্রি বুকিং করে নেবেন। ঠিক আছে, বই কিন্তু আর বেশি নেই। ওকে, বইটা কিন্তু বেরিয়ে গেছে। সব প্রমাণ সাপেক্ষ আমি আমার বইতে দিয়ে দিয়েছি। দেখুন তথ্য দিন, দেখুন জ্যোতির্ময় ভট্টাচার্য জীবন সাধনা, তথ্য দিন এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, আর তো বললাম ডক্টর সন্ত কুমার নস্কর স্যারের বই থেকে নেওয়া হয়েছে। তারপর দেখুন একটা প্রমাণ কিন্তু আমি করে দিলাম। তবে 5টি পালা 14টি পালাতে কিন্তু এখন প্রমাণিত করা হয়নি। তো 5টি পালা লোক কেন বলছে, 14টি পালা কেন বলছে? সবাই ভাবে যে ওর আশেপাশে তোমার হচ্ছে যে 14টি ঘাটের এখনো বা গ্রামের কথা উল্লেখ আছে, সেই জন্য এটা 14টি পালা বলছে, অনেক স্যার বলে আর কি। তো সেটাও ভুল প্রমাণিত করবো আমি, একটু ওয়েট করেছেন। আমাদের বই, এটা হচ্ছে আমাদের বই, মনে রাখবেন। ঠিক আছে, ভারতের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ প্রথম খণ্ড। অনেকে হয়তো ভাববেন যে প্রথম খণ্ড কেন? প্রথম খণ্ড আমরা এই জন্যই লিখেছি কারণ 9-10-এর সিলেবাস আমরা কেন্দ্র করে করেছি, তাই প্রথম খণ্ড। পরবর্তীকালে যদি 11-12-এর সিলেবাস অনুসারে করি তখন দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, অনেকগুলো খণ্ড বেরাবে, তবে সেটা পরের ব্যাপার। ঠিক আছে, ফার্স্ট দেখুন 12 নম্বর,
1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত কেতবাস কামান্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যে বেহুলার ভাসান পথ বা স্বর্গযাত্রার কয়টি ঘাটের তথা গ্রামের নাম উল্লেখ আছে? সবাই জানেন যে 22টি ঘাট। 53 প্রশ্নটা একটু পড়ে নিই। এই কাব্যে 22টি ঘাটের মধ্যে কয়টি ঘাট এখনও দামোদর নদ ও তার শাখা নদী এবং বর্তমান বেহুলা নদীর উভয় তীরে অবস্থিত? তো 14টি ঘাট। তো এই জন্য কি 14টি পালা বলে? না। যতীন্দ্রমোহন ভট্টাচার্য যেটা 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদনা করেছেন, নাম দিয়েছেন কেতবাস ক্ষেমানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড, সেই গ্রন্থ অনুসারে 5টি পালা। ওকে, তাহলে লোক 14টি পালা বলে কেন? তারও কারণ আছে। লোক 14টি পালা বলে কেন? তারও কারণ আছে। ওকে, তো সেইগুলো একটু দেখে দিচ্ছি। লোক 14টি পালা বলে, এরপর থেকে আর ভুলবেন না। তবে এর মাঝখানে কিন্তু অনেকেই কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্য সম্পাদনা করেছেন। সেটি হচ্ছে কি কি? যেমন হচ্ছে অনেক থাকতে পারে, বিজন বিহারী ভট্টাচার্য তিনি কিন্তু কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্য প্রকাশ করেছেন, কিন্তু সেগুলো তো মানে বিখ্যাত হয়নি। এইবার দেখুন প্রমাণিত করব বা প্রমাণ করব। 113 নম্বর প্রশ্ন দেখুন। কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনায় কৃতিত্ব দেখিয়েছেন কারা? তো যেটা অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1943 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিল, সেটা কিন্তু কোনো রকম সম্পূর্ণ পূর্ণাঙ্গ পুঁথি নয়, সেটা হচ্ছে অসম্পূর্ণ বা খণ্ডিত পুঁথি। দেখেছেন তো 5টা পালার মধ্যে প্রথম আর তৃতীয় পালায় তো মানে খণ্ডিত লেখা ছিল। তো তার পরবর্তীকালে সাল পাওয়া যায়নি, গ্রন্থের নাম পাওয়া যায়নি, কিন্তু এটুকু পাওয়া যায় যে কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনায় কৃতিত্ব দেখিয়েছিলেন রত্নপুঁথি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব। তাদের গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? সেটা হচ্ছে 14টি পালায় বিভক্ত। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে প্রমাণিত হলো কি যে 14টি পালা লোক কেন বলে? 14টি পালা বলে এই কারণেই যে কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনা কৃতিত্ব দেখিয়েছেন রত্নপতি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার কয়াল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব। তাদের গ্রন্থ অনুসারে এই কাব্যটি মোট 14টি পালায় বিভক্ত। তাহলে 5টি পালা কেন বলে? অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য 1943 খ্রিস্টাব্দে কেতবাস কামানন্দ রচিত মহাসামঙ্গল প্রথম খণ্ড এই গ্রন্থ অনুসারে এই কাব্যের 5টি পালা বা এই কাব্যটি 5টি পালায় বিভক্ত। সেখানে 5টি পালা আছে, এসএসসি হয়তো ওটাই ধরবে, কারণ এসএসসি কাছে এই তথ্যগুলো নেই। হ্যাঁ, তো তোমাদের সেটা সম্পূর্ণ পুঁথি নয়, খণ্ডিত পুঁথি। 5টি পালার মধ্যে 2টি পুঁথি, মানে 5টি পালার মধ্যে প্রথম পালা তৃতীয় পালা হচ্ছে খণ্ডিত, সেটা বলে দিয়েছে। তাহলে 14টি পালা বলে কেন? যে বেহুলা নদী ও দামোদর নদীর শাখা প্রশাখায় কি 14টি ঘাট বর্তমানে পাওয়া যায় 22টি ঘাটের মধ্যে? সেটা কিন্তু নয়। তা 14টি পালা কেন বলে? মনে রাখবেন যে কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি সম্পাদনা কৃতিত্ব দেখিয়েছিলেন কারা? রত্নপতি পণ্ডিত শ্রীযুক্ত অক্ষয় কুমার পাল ও তার সম্পাদনা সহযোগী শ্রীমতী চিত্রা দেব। তাদের গ্রন্থ অনুসারে সাল পাওয়া যায় যদিও, তাদের গ্রন্থ অনুসারে কিন্তু এই কাব্যের মোট 14টি পালা বা কাব্যটি 14টি পালায় বিভক্ত। সেই জন্য 5 আর 14টি পালা করে। এর মাঝে মাঝে এটা কিন্তু মনে রাখবে পূর্ণাঙ্গ পুঁথি বা সম্পূর্ণ পুঁথি সম্পাদনা করেছে কারা? পূর্ণাঙ্গ পুঁথি বা সম্পূর্ণ পুঁথি সম্পাদনা করেছে অক্ষয় কুমার পাল আর শ্রীমতী চিত্রা দেব। ঠিক আছে, এই হচ্ছে 5টি পালা 14টি পালার মধ্যে মতান্তর। তবে এসএসসি 5টি পালাকে গুরুত্ব দেবে। সেটা হচ্ছে অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ, সেটা খণ্ডিত, এটা হচ্ছে পূর্ণাঙ্গ। এইবার মনে রাখবেন এর মাঝে বিজন বিহারী ভট্টাচার্য সহ অনেকেই কেতবাস কামানন্দের মহাসামঙ্গল কাব্য সম্পাদনা করেছেন, সেগুলো কিন্তু কোনো গুরুত্ব লাভ করবে না। সেগুলো সবই হচ্ছে মানে খণ্ডিত বা অসম্পূর্ণ। ঠিক আছে, তো ফার্স্ট প্রমাণ আমি দেখিয়ে দিলাম। ওকে, এই বইটি যারা বুকিং করতে চান দেখুন প্রথমে তথ্য আছে খুব সুন্দর করে, কেতবাস কামানন্দ তথ্য আছে, প্রকৃত নাম, কাব্যের নাম, পূর্ববঙ্গের পরিচিতি, প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ, কাব্যের রচনাকাল 500 শকাব্দ বা 1638 খ্রিস্টাব্দ, সমস্ত দেওয়া আছে। প্রথম পালা স্বপ্নাদেশ কি পেয়েছিল, ওরে পুত্র ক্ষেমানন্দ কবিত্বে করিয়া প্রবন্ধ আমার মঙ্গল গাইয়া বুল। তাদের পয়া দেখুন সব লেখা আছে, 560 শকাব্দ বা 1638 খ্রিস্টাব্দ, অঙ্ক সভাপতি সব লেখা আছে। শূন্য রস বাংশী শিওরে মনসা আসি আদেশ শিলা রচিত মঙ্গল, 0 = 0, রস = 6, বাংশ = 5, শশী = 1।
অঙ্কশ বামাবতী অনুসারে কাব্য রচনাকাল 1560 শকাব্দ বা 1638 খ্রিস্টাব্দ। দেখুন সব আছে, হ্যাঁ, শাসনকর্তা উল্লেখ, চৈতন্য বন্দনা, বাস্তবমুখিতা সব দেওয়া আছে। সমালোচকের চোখে মানে সমালোচকরা কী কী বলেছেন তার সম্পর্কে। হেমন্ত দ্বিতীয় স্তরের কবি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, হেমন্ত কবির নাম কেতদাস কবির ভূমিতা দ্বিজ কবিচন্দ্র, তারপরে সব আছে দেখুন। কেতদাসী কবির আসল নাম বলিয়া গণ্য করা উচিত ডক্টর সুকুমার সেন। কেতদাস কবির নাম হেমন্ত ভূমিতা ডক্টর সুকুমার সেন। পশ্চিমবঙ্গের মহাশা মঙ্গল ও মহাশা উপাসনা বৈশিষ্ট্য জানতে হলে হেমন্ত এই কাব্যে সাহায্য নিতে হবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। হেমন্ত বর্ণনার প্রধান বিশেষত্ব সরলতা সহৃদয়তা ডক্টর সুকুমার সেন, এরকম বহু আছে। তারপর দেখুন তথ্যের আলোকে কেতদাস হেমন্ত পশ্চিমবঙ্গের মহাশামঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবি। যদি বলে মহাশামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তাহলে অবশ্যই নারায়ণ দেব। সর্বাধিক প্রচারিত কবিকে বিজয়গুপ্ত, বা সর্বাধিক জনপ্রিয় কবি বিজয়গুপ্ত, কিন্তু শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব। আর পশ্চিমবঙ্গের মহাশামঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবি হচ্ছে তোমার হচ্ছে কেতস খেমান্দ, কারণ মনে রাখবেন নারায়ণ দেব আর বিজয়গুপ্ত হচ্ছে পূর্ববঙ্গের কবি। এখন 10টা হচ্ছে আমাদের বইতে তথ্যের আলোকে। তারপর শর্ট প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন বহু থাকে, ঠিক আছে, এর মধ্যে বেশি যে পড়তে হয়, প্রত্যেকের 150-200 করে শর্ট প্রশ্ন আছে, মানে তথ্য শর্ট প্রশ্ন, মানে তথ্যের আলোকে, তারপর হচ্ছে সমালোচকের চোখে যেগুলো বিখ্যাত বিখ্যাত মন্তব্য আছে, তারপর শর্ট প্রশ্ন থাকে 150-200 করে, ঠিক আছে। এখানেও দেখুন কটা শর্ট প্রশ্ন আছে, এখানে মোটামুটি 157টা শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে। এই বইটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে। বইটা মোটা 600 পেজের বই, কিন্তু পরীক্ষার আগে 100% প্রশ্ন কিন্তু এমএসসি থেকে কমন এসছে। আমি আশাবাদী এখান থেকেও কমন আসবে। যারা এই বইটি বুকিং করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে। আমার নাম্বারটা বলছি 8768830230 নাম্বার যোগাযোগ করবেন যারা এই বইটি বুকিং করতে চান। কুরিয়ার ছাড়া 528 টাকা দাম পড়বে, যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন। আর যারা কুরিয়ার নেবেন 528 প্লাস 73 টাকা, মোট 601 টাকা পড়বে, ঠিক আছে। কুরিয়ার নিয়ে দাম পড়বে 601 টাকা, 528 প্লাস 73, আর কুরিয়ার ছাড়া দাম পড়বে 528 টাকা যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। একটা প্রমাণিত করলাম বা প্রমাণ করলাম, এরপর হচ্ছে দ্বিতীয় প্রমাণ করব। ওকে, তো চলুন। আর একটা প্রমাণ করার বাকি আছে, সেটা আমাদের বইতে লেখা আছে, কিন্তু আমি অথেন্টিক সোর্স থেকে প্রমাণ করব। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, মুঘ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, অভয়ামঙ্গল। 22 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের রচয়িতাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত দক্ষ ছিলেন ঘনাভ চক্রবর্তী। মন্তব্যটি কি করেছেন? এইগুলো সব আমাদের বইয়ে যে সমালোচকের চোখে অংশটা আছে সেখান থেকে পেয়ে যাবেন। তো উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। তাহলে দেখুন এগুলো কিন্তু এসএলএসটি থেকে বাড়া বলছি, পিএসসিতে আরও বেশি ইম্পর্টেন্ট মন্তব্যগুলো, কারণ এসেছিল এগুলো। তেসরা প্রশ্ন, ভারতচন্দ্রের কোন কাব্যকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতিকাব্য বলে উল্লেখ করেছেন? খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে অপশন খ, রসমঞ্জরি। 24 নম্বর প্রশ্ন, বরেন্দ্র উত্তরে পড়াশোনা শেষ করে কত বছর বয়সে কবি কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বরের রাজধানী আসেন? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই অনুসারে অপশন ঘ, 19 থেকে 20 বছর। তার বইয়ের নাম কি? বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। এটা মনে রাখবেন। একটা প্রশ্ন এসেছিল, ডক্টর সুকুমার সেনের লেখা বইয়ের নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা নয় কিন্তু, বা বাঙ্গলা নয় কিন্তু, বয়াকার, উময় গয়াকার, লয়াকার, বাংলা সাহিত্যের ইতিহাস। তাহলে দেখুন 25 নম্বর প্রশ্ন, যে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি মোট কটি খণ্ডে বিভক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে, এগুলো সব বইতে আছে, উত্তর হচ্ছে অপশন গ, 3টি খণ্ডে বিভক্ত। কি কি 3টি খণ্ড? প্রথম খণ্ডের নাম হচ্ছে আদিখণ্ড বা বৃন্দাবন লীলা, দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে মধ্যখণ্ড বা মথুরা লীলা, তৃতীয় খণ্ডের নাম হচ্ছে অন্তখণ্ড বা দ্বারকা লীলা। তাহলে প্রথম খণ্ডের নাম কি? আদিখণ্ড বা বৃন্দাবন লীলা, 2 নম্বর মধ্যখণ্ড বা মথুরা লীলা, 3 নম্বর অন্তখণ্ড বা দ্বারকা লীলা, ঠিক আছে। এগুলো সব বইতেই আছে, তাই প্রমাণ দেওয়ার দরকার হবে না। যেগুলো হচ্ছে কোনো বইতে নেই সেগুলো আমাদের বইতে পাবেন, প্রমাণ দেবো আমি। তাহলে দেখুন 26 নম্বর প্রশ্ন, যে বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। এই কাব্যের পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক, চৈতন্য মঙ্গল। তারপর দেখুন 27 নম্বর প্রশ্ন, সুগন্ধি কুসুম শয্যা যাহার শয়ন, ভূমিগত নিদ্রা যায় বিধির ঘটন, এটি কার কোন কাব্যের উপদেশবাণী? যেহেতু এরকম পড়েছিল দুর্যোগী ভেঙ্কটেশামায় চর্যাপদ থেকে এসেছিল, বা একটা ভারতচন্দ্র কাব্য থেকে একটা এরকম এসেছিল প্রবাদ প্রবচন, এই জন্য একটা উপদেশবাণী দিয়ে দিলাম, ঠিক আছে।
উত্তর হচ্ছে অপশন গ, দৌলত কাজী লোচনদারি বা সতী ময়না কাব্যের উপদেশ বাণী। 18 প্রশ্ন, নিচের কোনটি সৈয়দ আলাওলের সঙ্গীত তত্ত্বের রূপায়ণ বা সঙ্গীত বিষয়ক গ্রন্থ? উত্তর হচ্ছে অপশন ঘ, রাগতালনামা ও পদাবলী। আর এটি তার একমাত্র মৌলিক রচনা। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, রামরাম সেন এবং সিদ্ধেশ্বরী দেবী। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, এটা এমএসসি স্কিপ করে যেতে পারেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ বেশিরভাগ সমালোচক একজন উল্লেখযোগ্য শায়ের কবি ফকির গরিবুল্লাহকে, শায়ের কবির নাম কি? ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ কে ছিলেন? শায়ের কবি। কোন শতাব্দীর প্রথমার্ধের কবি বলে মত প্রকাশ করেছেন? কোন শতাব্দীর প্রথমার্ধের কবি হয়তো পরীক্ষা আসবে না, কোন শতাব্দীর কবি পরীক্ষা আসবে? উত্তর হচ্ছে অপশন ঘ, অষ্টাদশ শতাব্দীর। ঠিক আছে, তার ফকির গরিবুল্লাহ অষ্টাদশ শতাব্দীর কবি, তিনি প্রথমার্ধের কবি। তারপর দেখুন 31 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কে কত খ্রিস্টাব্দে নেপাল থেকে নবচর্যাপদ আবিষ্কার করেন? তাহলে চর্যাপদের মতো নেপাল থেকেও কিন্তু নবচর্যাপদ আবিষ্কৃত হয়। তো কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর কোথা থেকে কে সম্পাদনা করেন কত খ্রিস্টাব্দে? কটি সেখানে চর্যা পুঁথি আছে সব বলে দেবো, এটা মোটামুটি মনে রাখুন। তিনি হচ্ছে 20টি পুঁথির সাহায্যে 250টি চর্যা আবিষ্কার করেন নবচর্যাপদে। ওকে, যেটা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্পাদনা করে প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তারপর আকস্মিকভাবে তার মৃত্যু হয়। তারপর 26 বছর পর 1989 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পেয়ে যাবেন তথ্য আকারে। তারপর দেখুন 32 নম্বর প্রশ্ন, এটা প্রমাণ করব। শ্রীকৃষ্ণ কাব্যের ভূমিকা কে লেখেন? উত্তর হচ্ছে অপশন খ, সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ সম্পাদক স্বয়ং। ঠিক আছে, এইবার অনেকে আমার দিকে তেড়ে আসবে যে কি হলো, আপনি তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলবেন, কেন বসন্ত রায় বিদ্যুৎ হবে? কিন্তু অনেকে এটাই জানেন না ভূমিকা আর মুখবন্ধের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ভূমিকা লেখেন যদি বলি তাহলে বসন্ত রায় বিদ্যুৎ হবে, মুখবন্ধ যদি বলি তাহলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হবে। ওকে, আর যদি বলি ভূমিকা তাহলে বসন্ত রায় বিদ্যুৎ দুর্লভ। ওকে, আর লিপিকার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। প্রমাণ করতে হবে, অবশ্যই প্রমাণের জন্য আমি আছি, তবে ভিডিওটা একটু বড় হবে, মন দিয়ে দেখবেন। যদিও নেক্সট সেটা কিন্তু অ্যান্সার নিয়েছিল ভূমিকাতে রামেশ্বর ত্রিবেদী, কিন্তু সেটা ফুল প্রমাণিত আমি করবো এখানে, সেটা আমাদের বইতে আছে, কিন্তু আমি একটু গবেষণামূলক বই থেকে একটু তথ্যটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন যেটা মেন বই, শ্রীকৃষ্ণ কীর্তন, সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দুর্লভ, এটা হচ্ছে মেন বই, আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিরচিত, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দুর্লভ সম্পাদিত। তিনি কিন্তু বড় চণ্ডীদাস বললেননি, চণ্ডীদাস বিরচিত বলেছেন। ঠিক আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত, আপার সার্কুলার রোড, কলকাতা 6, 243/1। ঠিক আছে, আমি এই তথ্যটা 10 জুলাই 2024 সালে এটা হচ্ছে আমি দিয়েছিলাম ফেসবুকে। অনেকে সাবধান হয়ে গেছে, অনেকে জানে না, তো সবাই কিন্তু এই গ্রুপটায় জয়েন হয়ে যাবেন। বাংলা অল ইন ওয়ান 19.7K মেম্বার হয়ে গেছে, হয়তো 5-6 দিনের মধ্যেই 20K মেম্বার হয়ে যাবে। সবাই কিন্তু এই গ্রুপ থেকে সাহায্য নিয়ে থাকেন, আপনারাও সাহায্য নিতে পারেন, একদম ফ্রি গ্রুপ, ফেসবুক গ্রুপ বাংলা অল ইন ওয়ান। ঠিক আছে, দেখুন যাদের এই প্রশ্নগুলোর উত্তর ডাউট থাকে তাদের জন্য এটা পোস্টটা করা হলো। ওকে, প্রথমে দেখুন শ্রীকৃষ্ণ কাব্যের মুখবন্ধ 5 পৃষ্ঠা, এটা কে লেখেন? যদি বলি মুখবন্ধ, সেটা লেখেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এটা কিন্তু 5 পৃষ্ঠার মুখবন্ধ। ঠিক আছে, 2 নম্বর দেখুন শ্রীকৃষ্ণ কাব্যের ভূমিকা পুনর্লিখিত 24 পৃষ্ঠা, হ্যাঁ পুনর্লিখিত করা হয়েছে 24 পৃষ্ঠা। ভূমিকা কে লেখেন? উত্তর হচ্ছে সম্পাদক শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দুর্লভ স্বয়ং, এটা মানে ভূমিকাটা লেখেন। পুনর্লিখিত করা হয়েছে ব্যারাকপুর 29 ফাল্গুন 1351 বঙ্গাব্দ বা 1945 খ্রিস্টাব্দ। কারণ হচ্ছে ফাল্গুন মাস মানে 594 যোগ করতে হবে। আর দেখুন শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথির লিপিকাল 6 পৃষ্ঠা, এটাও লিপিকালও 6 পৃষ্ঠা, এটা কে নির্ণয় করেন?
উত্তর হচ্ছে শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কলিকাতা 2 পৌষ 1323 বঙ্গাব্দ বা 1916 খ্রিস্টাব্দ। যেহেতু এটা 15 পৌষের আগে, তাই 593 যোগ হবে, এটা হচ্ছে 1916 খ্রিস্টাব্দ হবে। ঠিক আছে, এগুলো আলাদা ক্লাস করাবো, অসুবিধা নেই। বিদ্রোহ দেখুন, মুখবন্ধ এবং ভূমিকা শব্দ দুটির মানে কিন্তু সম্পূর্ণ এক নয়, কিছুটা ভিন্ন। মূল কাব্যের প্রচ্ছদপটের পরের পৃষ্ঠায় সম্পাদক শ্রী বসন্তচন্দ্র রায় বিদ্যুৎদুর্লভ শ্রীকৃষ্ণ কীর্তন বুড়ো চণ্ডীদাস বিরচিত এর জায়গায় শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিরচিত কথাটি ব্যবহার করেছেন। ঠিক আছে, আর তিনি কিন্তু চণ্ডীদাসকে মহাকাব্য বলেছেন, এটা মনে রাখবেন। প্রমাণ দেখিয়েছি মূল বই। তাহলে মুখবন্ধ রামেশচন্দ্র ত্রিবেদী, ভূমিকা বসন্তচন্দ্র রায় বিদ্যুৎদুর্লভ, আর পুঁথিকাল হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পুঁথিকাল নিয়ে কোনো মানে ঝামেলা নেই, ডাউট নেই। ঠিক আছে, এবার তো বই থেকে প্রমাণ দেব। দেখুন, ফার্স্ট মুখবন্ধ, যদি অপর পৃষ্ঠা আমি এখানে সংক্ষেপে দিয়েছি। দেখুন, মুখবন্ধ হচ্ছে 5 পৃষ্ঠা, ভূমিকা হচ্ছে 24 পৃষ্ঠা পুনর্লিখিত, আর লিপিকাল 6 পৃষ্ঠা। তো 5 পৃষ্ঠা তো প্রমাণ দেবো না, সংক্ষেপে যাতে প্রমাণ দেওয়া যায়। ফার্স্ট দেখুন মুখবন্ধ। মুখবন্ধ দেখুন, শ্রী রামেন্দ্র ত্রিবেদী। তাহলে মুখবন্ধ রচনা করেছেন শ্রীকৃষ্ণ কাব্যের শ্রী রামেন্দ্র ত্রিবেদী, ফার্স্ট প্রমাণ। এবার দেখুন ভূমিকা পুনর্লিখিত, আগেই বলেছি। ভূমিকা কে রচনা করেছেন? দেখুন, এই দেখুন, ব্যারাকপুর 29 ফাল্গুন 1351 খ্রিস্টাব্দ দেওয়া নেই, এটা 1945 খ্রিস্টাব্দ হবে, শ্রী বসন্ত রঞ্জন রায়। তাহলে ভূমিকা লিখেছেন সম্পাদক স্বয়ং শ্রী বসন্ত রায় বিদ্যুৎদুর্লভ। এইবার বলি না, নেট সেটে কিন্তু ভুল উত্তর নিয়েছে। নেট সেটে বলছে যে ভূমিকা লিখেছে, মুখবন্ধ লিখেছে কিন্তু রামেশচন্দ্র ত্রিবেদী, কিন্তু ভূমিকা রামেশচন্দ্র ত্রিবেদী নয়, মুখবন্ধ রামেশচন্দ্র ত্রিবেদী। ঠিক আছে, 5 পৃষ্ঠা। ভূমিকা হচ্ছে পুনর্লিখিত করা হয়েছে 24 পৃষ্ঠা, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎদুর্লভ, ব্যারাকপুর থেকে 29 ফাল্গুন 1351 বা 1945। ভূমিকা লিখেছেন কে? সম্পাদক স্বয়ং, এটা পুনর্লিখিত। আর লাস্ট এই কাব্যের পুঁথিকাল 6 পৃষ্ঠা। সবাই জানেন যে শ্রীকীর্তন কাব্যের পুঁথিকাল নির্ণয় করেছেন কে? কলিকাতা 1323 বঙ্গাব্দ 2রা পৌষ, মানে এটা 593 যোগ হবে, 15 পৌষের আগে আছে, মানে 1916 খ্রিস্টাব্দ, শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পুঁথি নির্ণয় করেছে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছে শ্রীকীর্তন কাব্যের লিপিকাল বিচার করেছেন। তো এটা প্রমাণ দিয়ে দিলাম, আর প্রমাণ দেওয়ার কিছু নেই। আজ থেকে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন। ওকে, যে লিপিকাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ভূমিকা শ্রী বসন্ত রায় বিদ্যুৎদুর্লভ স্বয়ং, তিনি সম্পাদক ছিলেন, আর মুখবন্ধ হচ্ছে তোমার হচ্ছে রামেন্দ্র ত্রিবেদী। দেখুন, প্রমাণ দিয়ে দিয়েছি পুরো মেন বই থেকে। হ্যাঁ, পুরো প্রমাণ দিয়ে দিয়েছি। 2 জুলাই 2024 সালের আমি প্রমাণ দিয়েছিলাম। এই গ্রুপটায় জয়েন হয়ে যাবেন, বাংলা অল ইন ওয়ান গ্রুপ। ঠিক আছে, 19.7 মেম্বার আছে, 5 দিনের মধ্যে 20 হয়ে যাবে। মেন বই থেকে পুরো বঙ্গ সাহিত্য পরিষদ বসন্ত রায় বিদ্যুৎদুর্লভ সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিরচিত। তিনি কিন্তু এটা বুড়ো চণ্ডীদাস বিরচিত লেখেননি, আর তিনি চণ্ডীদাসকে মহাকাব্য বলেছেন। বইটা আমার কাছে আছে, দেখুন, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন সব আমার কাছে আছে, সেটা প্রমাণ করে দেবো। সম্পাদক বসন্ত রায় বিদ্যুৎদুর্লভ, প্রচ্ছদপটের নাম কি লেখা আছে? শ্রীকৃষ্ণ কীর্তন, তয়রেপের জায়গায় কিন্তু তয়রেপ দন্তন্য লেখা আছে। ঠিক আছে, তোকে প্রমাণ দেওয়া শেষ। এবার চলুন, আর কোনো প্রমাণ নেই, এবার একদম প্র্যাকটিস সেট ঢুকি, তাড়াতাড়ি শেষ করি। তাও দেখুন 33 প্রশ্ন, হাতক দর্পণ মাতক ফুল নয়নক অঞ্জন মুখক তাম্বুল, এটি কার পদ? বিদ্যাপতির লেখা পদ। এটি কোন পর্যায়ের পদ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, এটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ডায়রি নিয়ে আমি হাজির হয়েছি। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, রাস, অভিসার, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয় পদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম, প্রথমে রচিল গীত কানাউরি দত্ত। কানাউরি দত্ত সম্পর্কে বিরক্ত হয়ে মনসামঙ্গল কাব্যের কোন কবি এ কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়গুপ্ত। তিনি এই কাব্যের সর্বাধিক প্রচারিত কবি বা জনপ্রিয় কবি। তিনি তখনকার যুগে সর্বাধিক প্রচারিত বা জনপ্রিয় হয়ে গেছেন, কিন্তু বর্তমান ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন যখন তার সঙ্গে তোমার হচ্ছে নারায়ণ দেবের তুলনা করলেন, তখন দেখতে পেলেন নারায়ণ দেব তার তুলনায় বিশাল এগিয়ে, তার ধারে কাছে বিজয়গুপ্ত নেই। সেই জন্য এই কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব, সর্বাধিক প্রচারিত বা জনপ্রিয় কবি বিজয়গুপ্ত। তারপর দেখুন 36 নম্বর প্রশ্ন,
মুকুন্দ চক্রবর্তীর পাণ্ডিত্যে খুশি হয়ে তৎকালীন মেদিনীপুরের আরডা গ্রামের জমিদার বাঁকুড়া রায় তাকে কী উপহার দিয়েছিলেন এবং তার সঙ্গে কবির থাকা ও খাবার দায়িত্ব নিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন গ 5 আড়া ধান, অর্থাৎ 20 মণ ধান। এগুলো কিন্তু মিডিয়াম ইম্পর্টেন্ট, সবই পড়ে রাখতে হবে। সহজ কঠিন মিডিয়াম নিয়ে কিন্তু আমার প্রশ্ন। সাহিত্যের প্রশ্ন, অন্ধ্যামঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের সর্বশ্রেষ্ঠ কবি যেমন ভারতচন্দ্র, খনরামও তেমনি ধর্মমঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের সর্বশ্রেষ্ঠ কবি। মন্তব্যটি কে করেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ ডক্টর আশুতোষ ভট্টাচার্য করেছেন। সব সমালোচকের চোখে অংশে কিন্তু আমাদের বইতে পেয়ে যাবেন। 8 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র কত খ্রিস্টাব্দে রায়গুণাকর উপাধি লাভ করেন? দেখুন, রায়গুণাকর উপাধি লাভ করেন কত সালে, কোন লেখার সঙ্গে রায়গুণাকর উপাধি যুক্ত হয়, সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আলাদা। কত সালে তার সঙ্গে তার পৃষ্ঠপোষক দেখা হয়, সব প্রশ্ন কিন্তু আলাদা। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে কত সালে তার দেখা হয়, রায়গুণাকর উপাধি কবে লাভ করেন, আর তাকে রাজপ্রাসাদে কে নিয়ে আসেন, বা তার নামের সঙ্গে কবে রায়গুণাকর উপাধি যুক্ত হয়, প্রত্যেকটা প্রশ্নের সাল কিন্তু আলাদা। সেগুলো আমাদের বইতে প্রমাণ সহ দেওয়া আছে, তাই কেউ বলবেন না যে এগুলো ভুল আছে, এগুলো সবই সঠিক আছে। ভারতচন্দ্র কত খ্রিস্টাব্দে রায়গুণাকর উপাধি লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ 1746 খ্রিস্টাব্দে। তবে দেখুন, নজরুল ইসলামের প্রশ্ন, বর্ধমান জেলার, এখন পূর্ব বর্ধমান হয়ে গেছে, বেশিরভাগই পূর্ব বর্ধমান, ইন্দ্রাণী পরগনার অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটুয়া মহকুমা এর অন্তর্গত সিঙ্গি মতান্তরে সিদ্ধি গ্রামের এক বৈষ্ণব কায়স্থ পরিবারে নিচের কোন কবি জন্মগ্রহণ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক কাশিরাম দাস। 2016 সালে এসএসটিতে এসেছিল যে কাশিরাম দাসের নিবাস কোনটি? উত্তর সিঙ্গি গ্রাম। এটা কিন্তু আগে পরীক্ষায় এসেছিল, মতান্তরে কিন্তু সিদ্ধিগ্রাম। ঠিক আছে, এটা 2016 এসএসটি নবম দশম শ্রেণীতে এসেছিল। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, মাধব বসুর কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। সেই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অঙ্গিরস বা মূল রস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ বীর রস। ওকে। আর এমএসসিতে কি এসেছিল নবম শ্রেণী থেকে? যে কৃত্তিবাসী রামায়ণ বা কৃত্তিবাসী শ্রীরাম পাঁচালী কাব্যের মূল রস কোনটি? করুণ রস। ঠিক আছে। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শেষ জীবনের কত বছরের দিব্যোন্মাদ অবস্থার বর্ণনায় কবি কৃষ্ণদাস কবিরাজের কলম স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে? উত্তর হচ্ছে শেষ, অপশন খ 12 বছরের। হ্যাঁ। তা দেখুন 42 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোকচন্দ্রানী বা সতী ময়না কাব্যের বেশিরভাগ পাণ্ডুলিপি কোথায় পাওয়া গেছে? পূর্ববঙ্গে। তো বলছে পূর্ববঙ্গের কোথায় পাওয়া গিয়েছে? উত্তর হচ্ছে অপশন ক চট্টগ্রামে। এটা মনে রাখবেন। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, নিচের কোন কাব্যে সৈয়দ আলাওলের গভীর পাণ্ডিত্যের পরিচয় আছে? খুবই ইম্পর্টেন্ট, তার শ্রেষ্ঠ কাব্য। উত্তর হচ্ছে অপশন ক পদ্মাবতী কাব্যে। ঠিক আছে, তো এটা কোনো অসুবিধা নেই। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ মহেশ্বর ভট্টাচার্য এবং মহামায়া দেবী। মহেশ্বর ভট্টাচার্যের পিতা, মাতার নাম হচ্ছে মহামায়া দেবী। তাদের 35 নম্বর প্রশ্ন, এটা এমএসসির প্রশ্ন, স্কিপ করে দিতে পারেন, যে শেখ ফয়জুল্লাহর কোন কাব্যটি খোঁটা দুয়ারের পীর ইসমাইল গাজীর কাহিনী অবলম্বনে রচিত? অথবা একটাই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আছে, যে রুকনুদ্দিন বারবক শাহ 1459 থেকে 74 খ্রিস্টাব্দ এর দুর্ধর্ষ সেনানী ও খোঁটা দুয়ারের পীর ইসমাইল গাজীর আধ্যাত্মিক মাহাত্ম্য বা কাহিনী শেখ ফয়জুল্লাহর কোন কাব্যের মূল উপজীব্য? উত্তর হচ্ছে অপশন খ গাজী বিজয়। নামেই আছে ইসমাইল গাজী, গাজী বিজয়। এটা স্কিপ করে দিতে পারেন, এমএসসির প্রশ্ন। আর একটা 60 নম্বরে এমএসসির প্রশ্ন স্কিপ করে যাবেন। এবং ছেড়ে যাওয়ার প্রশ্ন, বললাম না এর পরে সেটটা আমি পেয়ে যাবো, তো ওই পরের সেটে না, এই সেটে দেওয়া আছে। 1963 খ্রিস্টাব্দে নেপাল থেকে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 20টি প্রাচীন পুঁথি থেকে কটি চর্চা পান? সেগুলি থেকে তিনি কটি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে প্রকাশের ব্যবস্থা করেন, কিন্তু আকস্মিকভাবে তার মৃত্যু ঘটে? উত্তর হচ্ছে অপশন খ 250টি তোমার হচ্ছে প্রাচীন 20টি প্রাচীন পুঁথি থেকে 250টি চর্চা পান। ঠিক আছে, 20টি প্রাচীন পুঁথি থেকে 250টি চর্চা পান। সেগুলো থেকে তিনি হচ্ছে 98টি পদ কলকাতা
বিশ্ববিদ্যালয় থেকে নবাব চর্যাপদ নামে প্রকাশের ব্যবস্থা করেন, যার মধ্যে হচ্ছে 92টি মৌলিক। তারপর দেখুন 47 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 161টি সংস্কৃত শ্লোকের মধ্যে একবার উল্লেখিত সংস্কৃত শ্লোকের সংখ্যা কত এবং পুনরাবৃত্ত সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? তাহলে 161টি কিন্তু সংস্কৃত শ্লোক আছে, এটাও ইম্পর্টেন্ট, প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। তার মধ্যে একবার উল্লেখিত সংস্কৃত শ্লোক হচ্ছে অপশন ঘ 133টি, আর পুনরাবৃত্ত সংস্কৃত শ্লোক হচ্ছে 28টি। মোট হচ্ছে 133 + 28 161টি। তারপর দেখুন 48 নম্বর প্রশ্ন, কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাই তোমা হেন, এটি কার লেখা পদ? চণ্ডীদাসের পদ। এই চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন খ আক্ষেপ আমরা পর্যায়ের পদ। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস কত খ্রিস্টাব্দে খেতুড়ির মহোৎসবে যোগদান করেন? কিন্তু ডাউট আছে, 2-3 রকম অ্যান্সার পাওয়া যায়, মোটামুটি ধরে নিতে পারি অপশন গ 1583 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, 1844 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায়, এটা প্রমাণ দিয়ে দিয়েছি আমি, আর প্রমাণ দেওয়ার চেষ্টা করব না। কেদাস কামানদের মহাসামঙ্গল কাব্যটি সর্বপ্রথম কি নামে মুদ্রিত হয়? প্রথম হচ্ছে 1844, ঠিক আছে। তো উত্তর হচ্ছে অপশন ক চাঁদ বেহুলার পালা নামে। তারপর দেখুন 51 প্রশ্ন, মহাসামঙ্গল কাব্যের কোন কবি তার কাব্যকে নূতন মঙ্গল বলে সম্পাদনা করেছেন বা সম্বোধন করেছেন? তো নূতন মঙ্গল বলে অ্যান্সার কী হবে? উত্তর হচ্ছে অপশন খ মুকুন্দ চক্রবর্তী। আর যদি নূতন মঙ্গল বলতো তখন কিন্তু ভারতচন্দ্র রায়গুণা করতো। তাহলে নূতন মঙ্গল বলে মুকুন্দ চক্রবর্তী, আর নূতন মঙ্গল বলে ভারতচন্দ্র রায়গুণাকর হবে। তাহলে দেখুন 52 প্রশ্ন, ফরাসি কবি ধর্মমঙ্গল কাব্যটি কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে, কোথা থেকে? বঙ্গবাসী কার্যালয় থেকে কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক চৈত্র 1290 বঙ্গাব্দে। 1884 হবে চৈত্র মাস বললে, কিন্তু অনেকে 83 বলে, সেই জন্য বললাম চৈত্র 1290 বঙ্গাব্দে, মানে 1883 থেকে 84 খ্রিস্টাব্দে। তাদের 53 প্রশ্ন, কবিবর ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত, সাল হচ্ছে 1855 বা 1/1262 বঙ্গাব্দ, 593 যোগ হবে। গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তাহলে কবিবর ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত 1855, গ্রন্থটি রচয়িতা হচ্ছে অপশন ক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর দেখুন 54 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার কাব্যের প্রকৃত নাম কি? অথবা ডক্টর সুকুমার সেনের মতে কৃত্তিবাস ওঝার রামায়ণের নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক শ্রীরাম পাঁচালী। সুকুমার সেনের মতে বা তার কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে তার কাব্যের নাম হচ্ছে রাম পাঁচালী। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রী কেটে দিয়েছেন, তার মতে এই কাব্যের নাম হচ্ছে রাম পাঁচালী, সেটা এর পরের সেটে পাবেন। তারপরে দেখুন 55 প্রশ্ন একটু বড়, সেই রূপে ভাষা পথ খননী সবলে ভারত রসের স্রোত আনিয়াছো তুমি, জুড়াতে গৌড়ের তৃষা সে বিমল জলে, নারীবে সুদিত ধার কবু গৌড় ভূমি, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবির তোলে তুমি পুণ্যবান। ঠিক আছে, এটা হচ্ছে মেন, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবির তোলে তুমি পুণ্যবান। কোন কবিতার কাশিরাম দাস সনেটে? তার কোথায় বলেছে? কাশিরাম দাস সনেটে পূর্বসূরি কাশিরাম দাসকে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন। উত্তর হচ্ছে অপশন ক মাইকেল মসুন দত্ত। দেখুন একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো অ্যান্সার হয়ে গেল, যে কাশিরাম দাস সনেটে এই কথা বলেছেন মাইকেল মসুন দত্ত। এটি তার কোন কবি সংকলন গ্রন্থের অন্তর্গত? এটি তার চতুর্দশপদী কবিতাবলী, সাল হচ্ছে কত 1866 নামক সনেট জাতীয় কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থের অন্তর্গত। কত সংখ্যক সনেট? 6 সংখ্যক সনেট। ঠিক আছে, প্রতিটা তথ্য কিন্তু দেখুন বইতে দেওয়া আছে আমাদের এখানে। তারপর দেখুন 56 প্রশ্ন, বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর, এটি কার কোন কাব্যের বাণী? উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যের বাণী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এই বাণী উপদেশ বাণীগুলো পড়ে রাখবে। তারপর দেখুন 57 প্রশ্ন, আব্দুল করিম সাহিত্য বিশারদ দৌলত কাজীর লোরচন্দ্রানী বা সতীময়না কাব্যের মোট কটি পুঁথি পান? তাই লোরচন্দ্রানী বা সতীময়না কাব্যের পুঁথি আবিষ্কার করেন কে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। তিনি কটি পুঁথি পান? উত্তর হচ্ছে অপশন গ অন্তত 30টি পুঁথি পান। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ বহু তথ্য প্রমাণ সহ অনেক সময় ধরে করা কিন্তু কঠিন কাজ, প্রমাণ সহ জোগাড় করেছি তথ্যগুলো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। শেষ পর্যন্ত কিন্তু কথা দিচ্ছি সাহায্য করব। 18 প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থে
মুসলমানদের ধর্ম সম্পর্কীয় উপদেশ ও ক্রিয়াকলাপ বর্ণিত হয়েছে। সুফিসাধক আলাওল যে যোগ, তন্ত্র, জ্যোতিষ প্রভৃতি হিন্দুর শাস্ত্রাদি নিয়ে গভীর পড়াশোনা করেছিলেন তার কিছু পরিচয় এই সুন্দর প্রাঞ্জল ভাষায় লেখা গ্রন্থটিতে পাওয়া যায়। উত্তর হচ্ছে অপশন ঘ, তোফা। হ্যাঁ, ধর্ম সম্পর্কীয় উপদেশ ও ক্রিয়াকলাপ তোফা গ্রন্থে বর্ণিত হয়েছে। তারপর দেখুন আর দুটো প্রশ্ন বাকি, 59 নম্বর। আমায় দেও মা তবিলদারি, আমি কি দুঃখের ডরাই, এগুলো কার লেখা? রামপ্রসাদ সেনের লেখা। তাহলে আমায় দেও মা তবিলদারি, আমি কি দুঃখের ডরাই, রামপ্রসাদ সেনের, এগুলি কোন পর্যায়ের পথ? উত্তর হচ্ছে অপশন ক, ভক্তের আকুতি। লাস্ট প্রশ্ন 60 নম্বর। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং অনেক কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হবো। কথা দিচ্ছি এসএসটি পর্যন্ত আমাদেরকে কিন্তু এইভাবেই পড়াতে থাকবো। তাই সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করে রাখবেন। 60 প্রশ্ন লাস্ট, এমএসসির প্রশ্ন যদিও, তাই চ্যানেলটিকে আমরা মানে এই প্রশ্নটাকে স্কিপ করতে পারেন, আর যারা দেখবেন দেখে রাখতে পারেন। এটা কিন্তু এসএসসিতে পড়বে না, এমএসসিতে পড়বে। শেখ ফয়জুল্লাহর কোন কাব্যটি মহরমের বিষাদ বিধুর কাহিনী অবলম্বনে রচিত? তার উত্তর হচ্ছে অপশন খ, জয়নাবের চৌতিসা। শেখ ফয়জুল্লাহর জয়নাবের চৌতিসা কাব্যটি অপশন খ, মহরমের বিষাদ বিধুর কাহিনী অবলম্বনে রচিত। ঠিক আছে, এই হচ্ছে 60টি প্রশ্ন। তো সবাই দেখে নেবেন, প্র্যাকটিস করবেন অনেকবার ধরে। হ্যাঁ, খাতা লেখার দরকার নেই, সবাই কিন্তু নষ্ট হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।